আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তর সমীকরণ অধ্যায়ে, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। নাম্বার 1, একটা অন্তর সমীকরণ দেওয়া আছে। এই অসমজাতীয় অন্তর সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করতে বলছে। আর 2 নম্বরে বলছে নির্দিষ্ট সমাধান নির্ণয় করো। 3 নম্বরে বলছে সমাধানটি শুদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করো। 4 নম্বরে বলছে সময় পথের প্রকৃতির মন্তব্য করো। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, আমি আগে একটু বলে রাখি যে অন্তর সমীকরণটা কি। যে সমীকরণে কোনো চলকের এক বা একাধিক অন্তর্পদ থাকে, যে সমীকরণে কোনো চলকের এক বা একাধিক অন্তর্পদ থাকে, অন্তর্পদ মানে কি, যে সময়ের ব্যাপ্তি এখানে কম বেশি হবে। হ্যাঁ, যেমন ওয়াই একটা চলক, এই যে এটা একটা সময় ভিত্তি, ভবিষ্যৎ সময় t1, এখানে থাকতে পারে t+2, হ্যাঁ থাকতে পারে টি ওয়াই t-1। এই চলকের এক বা একাধিক, এগুলো সব অন্তর্পদ, এগুলো সব কি অন্তর্পদ। তাহলে যে সমীকরণে এক বা একাধিক অন্তর্পদ, যে সমীকরণে কোনো চলকের এক বা একাধিক অন্তর্পদ থাকে তাকে অন্তর সমীকরণ বলে। অন্তর সমীকরণ দুই প্রকার হয়ে থাকে। অন্তর সমীকরণ দুই প্রকার হয়ে থাকে। যেমন প্রদত্ত যে অপেক্ষকটি দেওয়া আছে, অন্তর সমীকরণ যেটা দেওয়া আছে 3 দেওয়া আছে, যে অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে, এটা হচ্ছে স্থির পদ, ধ্রুবক বা পরামিতি। যে অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে তাকে অসমজাতীয় অন্তর সমীকরণ বলে। আর যে অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে না তাকে সমজাতীয় অন্তর সমীকরণ বলে। তাহলে অন্তর সমীকরণ কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সমজাতীয় অন্তর সমীকরণ, একটা হচ্ছে অসমজাতীয় অন্তর সমীকরণ। যে অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে তাকে বলা হয় অসমজাতীয় অন্তর সমীকরণ, আর যে অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে না তাকে বলা হবে সমজাতীয় অন্তর সমীকরণ। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণটা হচ্ছে অসমজাতীয় অন্তর সমীকরণ। তার বলেও দিছে এখানে যে অসমজাতীয় অন্তর সমীকরণ। এই অসমজাতীয় অন্তর সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করতে হবে। আর মনে রাখবা, অসমজাতীয় অন্তর সমীকরণের সাধারণ সমাধান বের করতে গেলে তোমাকে যেটা করতে হবে, ওয়াইটি সমান ওয়াইসি প্লাস ওয়াইপি, অর্থাৎ সম্পর্ক ফাংশন আর বিশেষ সমীকরণ লাগে। অসমজাতীয় অন্তর সমীকরণ থেকে সাধারণ সমাধান বের করতে হলে, আমি আবার কথাটা বলি, অসমজাতীয় অন্তর সমীকরণ থেকে সাধারণ সমাধান বের করতে হলে তোমাকে অবশ্যই সম্পর্ক ফাংশন আর বিশেষ সমাকলন বের করতে হবে। সম্পর্ক ফাংশন আর বিশেষ সমাকলন বের করলেই তুমি সাধারণ সমাধান পেয়ে যাবা। ওকে, শুরু করি। সমাধান দেওয়া আছে y t+1 - 3yt। আসলে এটা হচ্ছে y নিম্ন সূচক t+1, কিন্তু আমরা তো নিম্ন সূচক বলি না, y t+1 বলে থাকি, সমান 3। এটা হচ্ছে তোমার, আমরা এটাকে 1 নং দিয়ে দেব। এটা হচ্ছে 1 নং, ঠিক আছে, এটা হচ্ছে 1 নং। ওকে, তো ওই 1 নং থেকে আমরা যেটা বের করব, শুরুতে যেটা বের করব সাধারণ সমাধান নির্ণয় করব। একটু লিখে নিতে পারি। সাধারণ সমাধানের জন্য যেটা করতে হয়, তোমাদের সম্পূরক ফাংশন বের করতে হয়। তো আমরা কি করে নেব? সম্পূরক ফাংশন। আমরা শুরুতে সম্পূরক ফাংশন নির্ণয় করে নেব। সম্পূরক ফাংশন yc, কমপ্লিমেন্টারি ফাংশন। সম্পূরক ফাংশন yc নির্ণয়, সম্পূরক ফাংশন yc নির্ণয়, কমপ্লিমেন্টারি ফাংশন যেটা, সম্পূরক ফাংশন yc নির্ণয়। সম্পূরক ফাংশন কিভাবে বের করি আমরা? 1 নং সমীকরণ যেটা আছে এটাকে সমজাতীয় অন্তর সমীকরণের রূপ দিয়ে দিব। আমরা লিখব যে 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণে সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দেই। তাহলে এই যে 1 নং সমীকরণ আছে, এই 1 নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দিব। একটু বলে রাখি, এই অন্তর সমীকরণ অঙ্কে কোনো সূত্র নেই, কিছু নেই, শুধু ধাপ মনে রাখতে হবে। তুমি যদি এই অঙ্কটা পারো তাহলে এই অধ্যায়ের 80% তোমার কভার। 80% কভার হবে শুধু একটা অঙ্ক ভালো পারলে। ধাপটা শুধু মনে রাখতে হবে। 1 নং সমীকরণকে সমজাতীয় অন্তর সমীকরণে রূপ দেই। তাহলে y t+1 - 3yt সমান 0। তোমরা জানো যে অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে তাকে অসমজাতীয় অন্তর সমীকরণ বলে, আর যে অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে না তাকে সমজাতীয় অন্তর সমীকরণ বলে। এটা স্থির পদ আছে অসমজাতীয় অন্তর সমীকরণ, এখানে স্থির পদ নাই, এটা হচ্ছে কি সমজাতীয় অন্তর সমীকরণ। ওকে,
এইটা আমরা দিয়ে দিব 2 নং। এরপরে তোমার সম্পর্ক ফাংশন বের করতে যেটা লাগে, আমরা এখানে যে কাজ করব, যে ধরি yt সমান abt। খেয়াল করতে হবে, এখানে ধরি yt সমান abt, এটা দিয়ে দিব 3 নং, yt সমান abt। তাহলে yt সমান abt, তাহলে y, এখানে সময়টা দেখবো ভবিষ্যৎ মূল্য না অতীত, ভবিষ্যৎ সময় না অতীত সময়, যদি প্লাস দেওয়া আছে ভবিষ্যৎ, তাহলে এখানে প্লাস থাকলে আমরা এখানে প্লাস দিব। ঠিক আছে, অন্তর সমীকরণে যদি প্লাস থাকে, এখানে প্লাস থাকলে আমরা এখানে প্লাস দিয়ে দিব। তো t + 1 সমান abt + 1। ঠিক আছে, প্রতিটা অঙ্ক একই নিয়ম, প্রতিটা অঙ্ক এক নিয়ম। ধরি yt সমান abt, এখন yt এখানে দেখবো প্লাস না মাইনাস, যে প্লাস আছে যেহেতু, তাহলে yt + 1, এটা হচ্ছে abt + 1। এখন yt এবং yt + 1 এর মান, yt এবং yt + 1 এর মান, yt এবং yt + 1 এর মান 2 নং এ বসাই দিব। 2 নং এ বসাই বা বসিয়ে পাই, yt + 1 এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে এই 2 নং এ বসাবো। 2 নং এ যদি আমরা বসাই, তাহলে কি পাচ্ছি দেখো, yt + 1 এর মান হচ্ছে, yt + 1 এর মান দেখো abt + 1। এই যে yt + 1 এর মান, yt + 1 এর মান হচ্ছে abt + 1। তাহলে আমরা এখানে বসাইতে পারি, 2 নং এ যেটা বসাবো, এখানে শুরুতে হবে abt + 1 মাইনাস, এখানে আছে 3yt, তাহলে 3yt মানে হচ্ছে abt, abt সমান 0। বা আমি এখন সূচকের নিয়ম লিখতে পারি, b এর উপর t ইনটু b এর উপর 1, সূচকের সাধারণ নিয়ম যেটা, b এর উপর t, b এর উপর 1 মাইনাস 3 abt সমান 0। বা এখানে আমরা abt কমন নিতে পারি, abt যদি কমন নেই থাকে b মাইনাস, এটা তো বুঝছো না সূচকের নিয়মে, যেমন x a + b, সূচকের নিয়মে আমরা লিখতে পারি x * a, x টু দি পাওয়ার b, যোগ করলে প্লাস b হয়। ঠিক একই ভাবে bt * b1, তো কমন নিলে b থাকে, আর এখানে b এর উপর 1 দিলে b থাকে, এখান থেকে 3 সমান 0। এখন abt গুণাকার আছে, যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগাকার আছে, ভাগাকার গেলে 0 নিচে চলে যাবে, আর 0 নিচে abt চলে গেলে সেটা 0ই হবে, থাকবে শুধু b - 3। কথা বোঝা নাই? abt যদি ডান পাশে নিয়ে যাও তাহলে 0 নিচে যাবে, আর 0 কে কোনো কিছুতে ভাগ করলে সেটা 0ই হয়, তাহলে b - 3 সমান 0 পাইছি আমরা। অতএব b সমান 3, b সমান কি পাইছি? 3 পাইছি। এই b এর মান তুমি এখন 3 নং এ বসাই দিবা, তাহলে তুমি সম্পর্ক ফাংশন পেয়ে যাবা। তো লিখবো যে এখন b এর মান 3 নং এ বসিয়ে পাই। এখন b এর মান 3 নং এ, সমাধান কিন্তু এক করতেছি আমরা, হ্যাঁ, b এর মান 3 নং এ বসিয়ে পাই। তো b এর মান 3 নং এ বসাও, এই যে 3 নং, এই 3 নং এ তুমি b এর মানটা বসাই দিবা। তো 3 নং এ যদি b এর মান বসাই, তাহলে কি পাচ্ছি আমরা, yt সমান a, b এর মান কত 3, 3 টু দি পাওয়ার t, yt সমান a, b এর মান হচ্ছে 3 পাওয়ার t। অতএব নির্ণেয় সম্পর্ক ফাংশন পেয়ে গেছি আমরা। সম্পর্ক ফাংশন যেটা পাইছি এটি হচ্ছে সম্পর্ক ফাংশন, yt লাগে আমরা yc লিখে দিব। নির্ণেয় সম্পর্ক ফাংশন yc সমান a, ব্যাস, a হচ্ছে তোমার সম্পর্ক ফাংশন, yc সমান a ইনটু 3 টু দি পাওয়ার t। তো সম্পর্ক ফাংশনের পরে আর যেটা লাগে সাধারণ সমাধান করতে, সম্পর্ক ফাংশন, আর লাগে হচ্ছে বিশেষ সমাকলন। তাহলে এখানে আমরা যেটা বের করবো, বিশেষ সমাকলনটা বের করে নিব। লিখে দিই বিশেষ সমাকলন নির্ণয়। বিশেষ সমাকলন yp নির্ণয়, বিশেষ সমাকলন নির্ণয়। তো বিশেষ সমাকলন নির্ণয় করতে গেলে যে কাজটা করতে হয়, তুমি এখানে যে দুইটা অন্তর সহগ দর্শ, এই দুটোকে লিখে নিব আমরা। লিখে নিব যে ধরি yt সমান
ওয়াইটি প্লাস ওয়ান, এটা আমরা ধরে নিচ্ছি ওয়াইটি প্লাস ওয়ান, এখানে ওয়াইটি মাইনাস ওয়ান, যা খুশি থাকুক তুমি দুটো সমান ধরবা, ধরে কে ধরে দিবা, কে আর কেটা হচ্ছে এখানে একটা স্থির পদ, আমরা লিখে দিতে পারি যেখানে কে ধ্রুবক, যেখানে কে হলো ধ্রুবক, ওয়াইটি সমান ওয়াইটি প্লাস ওয়ান সমান কে, যেখানে কে হচ্ছে ধ্রুবক। অতএব বা আমরা লিখতে পারি যে তাহলে এক নং সমীকরণ দাঁড়ায়, এই দুটো কে ধরে আমি এখন এক নং চলে যাবো, এক নং সমীকরণ কি দাঁড়ায় দেখো, তাহলে এক নং সমীকরণ দাঁড়ায় হচ্ছে ওয়াইটি প্লাস ওয়ান, তাহলে ওয়াইটি প্লাস ওয়ান এমন কি বসাবো আমি, কে মাইনাস থ্রি ওয়াইটি, তাহলে থ্রি ওয়াইটির মান কে সমান থ্রি, ওই জায়গায় তাকাও, এই ওয়াইটি প্লাস ওয়ান এর মান কে, এখানে এর মান কে মাইনাস থ্রি কে সমান থ্রি, বা মাইনাস টু কে, থ্রি বা কে সমান মাইনাস থ্রি বাই টু, আমরা কে এর মান মাইনাস থ্রি বাই টু পেয়ে গেছি, যেটা কে এর মান পাইছি ওইটা হচ্ছে বিশেষ সমাকলন, লিখে দিব অতএব নির্ণয় বিশেষ সমাকলন, ওয়াইপি, বিশেষ সমাকলন ওয়াইপি সমান হচ্ছে মাইনাস থ্রি বাই টু, এ হচ্ছে বিশেষ সমাকলন। তাহলে আমি যে দুইটা পাইছি এই দুটো একটু লিখে নিতে পারি এখন, ঠিক আছে, আমি কি পাইলাম, সম্পূরক ফাংশন পাইছি, আবার এখানে বিশেষ সমাকলন পেয়ে গেছি, তাহলে এখন আমরা সাধারণ সমাধান লিখতে পারি, অতএব নির্ণয় সাধারণ সমাধান, অতএব নির্ণয় সাধারণ সমাধান ওয়াইটি সমান ওয়াইসি ওয়াইপি, তাহলে ওয়াইসি এমন হচ্ছে এ ইন্টু থ্রি টু দি পাওয়ার টি, আর ওয়াইপি হচ্ছে মাইনাস থ্রি বাই টু, প্লাস দিব মাইনাস থ্রি বাই টু, ওয়াইটি সমান হচ্ছে ওয়াইটি সমান কি এ ইন্টু থ্রি টু দি পাওয়ার টি প্লাস মাইনাস থ্রি বাই টু প্লাস, এ হচ্ছে তোমার সাধারণ সমাধান। তো আমরা এইভাবে সাধারণ সমাধানটা করে নিলাম। হ্যাঁ, এখানে বি এর মান কত পাইছি থ্রি, এটা একটু খেয়াল রাখতে হবে, পরবর্তীতে আমার কাজে লাগবে, বি এর মানটা কত পাইছি থ্রি, এটা আবার পরবর্তীতে কাজে লাগবে, আমি এখানে একটু লিখে নিচ্ছি বি সমান থ্রি, এটা পরবর্তী কাজে লাগবে। ওকে, তো এক কমপ্লিট করলাম, এরপরে আমরা যাব দুই, ঠিক আছে, দুইয়ে যাব, তাহলে আমরা দুই লিখি এখন, দুই বলছে যে ওয়াই নট বা ওয়াই 0.5 এর নির্দিষ্ট সমাধান নির্ণয় করো। আমরা লিখব যে নির্দিষ্ট সমাধান নির্ণয়, এটা লিখে নিব, এখানে লিখে নিব প্রাপ্ত সাধারণ সমাধান, এটা একটু সাধারণ সমাধান থেকে আমরা নির্দেশনা বের করে থাকি, প্রাপ্ত সাধারণ সমাধান, এটা লিখে নিব প্রাপ্ত সাধারণ সমাধান ওয়াইটি সমান, প্রাপ্ত সাধারণ সমাধান ওয়াইটি সমান এ ইন্টু থ্রি টু দি পাওয়ার টি মাইনাস থ্রি বাই টু, এই হচ্ছে সাধারণ সমাধান। হ্যাঁ, এটা লাগবে, প্রাপ্ত সাধারণ সমাধান আমরা লিখে নিলাম। এবার নির্দেশনা বের করতে যেটা লাগে সেটা হচ্ছে দেওয়া আছে y 0 = 5, দেওয়া আছে y 0 = 5, অর্থাৎ এই জিরো মূলত টি এর মান, অর্থাৎ টি সমান 0 হলে y = 5 হয়, এটা খেয়াল রাখতে হবে তোমাদের। দেওয়া আছে y 0 = 5, অর্থাৎ টি কিন্তু এই জিরোটা, অর্থাৎ টি সমান 0 হলে y টি সমান কত হয় 5 হয়, টি সমান 0 হলে এই যে জিরোটাই কিন্তু টি, তাহলে টি সমান যদি 0 হয় তাহলে y টির মান কি দাঁড়াচ্ছে 5 দাঁড়াচ্ছে, অর্থাৎ y = 5। অতএব তাহলে এই যে y টি, এই y টির মান আমি কি বসাতে 5 বসাবো,
অতএব 5 সমান a 3 আর এই t এর মান 0 হয়ে যাবে, t এর মান 0 হয়ে যাবে -3/2। অর্থাৎ আমি y টির মান কি বসাতে পারি 5 বসাতে পারি, y টির মান কি বসাতে 5 বসাতে পারি, এই y টির মান আমি 5 বসাই দেব। 5 কখন বসাতে পারি, কোন শর্তে বসাতে পারি, যখন t এর মান 0 হয়। তাহলে এখন 5 বসানোর সাথে সাথে t এর মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে, বা a এই 3 এর উপর 0 হলে তার মানে 1 হয়। তাহলে into 1 অত লেখার প্রয়োজন নেই, এখানে 3/2 সমান 5। মানে পক্ষান্তর করলাম, এই অংশটা বামে এটা ডানে চলে গেল, বা a সমান এখানে 5 প্লাস 3/2, তো a সমান 2 5 গুণ 10 3 লসাগু করলাম, অতএব এর মান পাইছি আমরা 13/2। এর মান কি পাইছি 13/2। এই এর মান এবার সাধারণ সমাধান বসাই দিবা, তাহলেই নির্দিষ্ট সমাধান পেয়ে যাবা। এর মান সাধারণ সমাধান বসাই দিলে কি পেয়ে যাবা, নির্দিষ্ট সমাধান পেয়ে যাবা। লিখে দিব অতএব নির্ণয়ের নির্দিষ্ট সমাধান অতএব নির্ণয় নির্দিষ্ট সমাধান কয়টি সমান 13/2 3 -3/2, এই হচ্ছে নির্দিষ্ট সমাধান। তাহলে নির্দিষ্ট সমাধান পাইছি আমরা y সমান 13/2 t টু দি পাওয়ার t -3/2, এই হচ্ছে নির্দিষ্ট সমাধান। এইটুকু হচ্ছে নির্দিষ্ট সমাধান, ঠিক আছে, নির্দিষ্ট সমাধান। তো আমাদের 2 কমপ্লিট হলো, এবার 3 এ যাব। 3 সমাধানটি শুদ্ধি পরীক্ষা করো। সমাধানটির শুদ্ধি পরীক্ষা করো, আমরা সমাধানটি শুদ্ধি পরীক্ষা করব। তাহলে 3 নাম্বার একটু লিখে বলি, মুছে বলি। সমাধানটি শুদ্ধি পরীক্ষা 3, আমরা লিখে নিব যে সমাধানটি শুদ্ধি পরীক্ষা। সমাধানটির শুদ্ধি পরীক্ষা। সমাধানের শুদ্ধি পরীক্ষা করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে, একবার টি এর মান 0 ধরতে হবে, আর টি এর মান 1 ধরতে হবে। কোন সমীকরণে, নির্দিষ্ট সমাধানে। তুমি যে নির্দিষ্ট সমাধান পাইছো, ওই নির্দিষ্ট সমাধানে একবার টি এর মান 0 ধরতে হবে, আবার টি এর মান 1 ধরতে হবে। সকল শুদ্ধি পরীক্ষা সেম, একই নিয়ম। তো শুদ্ধি পরীক্ষা করতে হলে কি করতে হয়, এই নির্দিষ্ট সমাধানে একবার টি এর মান 0, আবার টি এর মান 1 ধরতে হবে। তো শুদ্ধি পরীক্ষা আমরা কাজ করব, লিখব যে প্রাপ্ত নির্দিষ্ট সমাধানে টি সমান 0 এবং 1 বসিয়ে পাই। প্রাপ্ত নির্দিষ্ট সমাধানে টি সমান 0 এবং টি সমান 1 বসিয়ে পাই। প্রাপ্ত নির্দিষ্ট সমাধানে টি সমান 0 এবং টি সমান 1 বসিয়ে পাই। অতএব টি সমান 0 হলে y টি সমান নির্দিষ্ট সমাধান, যেটা কি দাঁড়াচ্ছে, টি এর মান 0 হলে প্রাপ্ত নির্দিষ্ট সমাধানে টি সমান 0 টি সমান 1 বসিয়ে পাই। তাহলে টি সমান 0 হলে y টি সমান 0 হলে নির্দিষ্ট সমাধান কি দাঁড়ায়, এইটা 0 হয়ে গেছে। তাহলে 13/2 0 3/2। প্রাপ্ত নির্দিষ্ট টি সমান 0 আর টি সমান 1 বসিয়ে পাই। তাহলে টি সমান 0 হলে কি দাঁড়াচ্ছে, টি সমান 0 হলে এইটা কি হয়ে যাবে, টিটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 3/2। তাহলে এটা 3 এর উপর 0 হলে তার মানে 1 হয়, তাহলে ওটা লিখতে হবে না, 13/2 -3/2। আমি যদি এখানে লসাগু করি তাহলে 13 - 3, তাহলে 10/2 = 5। তাহলে y0 মানে আমি 5 পেয়েছি। এখানে লিখতে পারি যে y0 সমান 5, অতএব y0 সমান 5 পেলাম। ঠিক আছে, কি হলে, t সমান 0 হলে। আবার t সমান 1 হলে, আবার t সমান 1 হলে, t সমান 1 হলে y1, এই যে এখানে t এর মান 1 হয়ে যাবে। তো t সমান 1 হলে y1 13/2 3 to the power 1 3/2। তাহলে সমান কি দাঁড়াচ্ছে, এখানে 3, তাহলে 3 তো উপরে আছে, উপরে এই 13 সাথে গুণ হয়ে যাবে, 3 13 39,
2 মাইনাস 3/2 লসাগু করলে 39 3 36 2 18 অতএব ওই 1 সমান আমি 18 পেয়ে গেলাম। ঠিক আছে, তো সকল শুদ্ধি পরীক্ষায় তোমাদের ফার্স্ট কাজ একদম সকল শুদ্ধি পরীক্ষায় যত অঙ্ক আছে তোমাকে যে অঙ্কের শুদ্ধি পরীক্ষা বলো, তোমার প্রথম কাজ হচ্ছে এই নির্দিষ্ট সমাধানে একবার টি এর মান 0 বসাবো, আবার টি এর মান 1 বসাবো। নির্দিষ্ট সমাধানে একবার টি এর মান 0 বসাবো, টি এর মান 1 বসাবে, বসিয়ে তুমি টি 0 মান পাইবে, y 0 এবং y 1 এর মান পাবা, y 0 এবং y 1 এর মান পাবা। ব্যাস এইটুকু করার পরে তোমাকে যে কাজটা করতে হবে, তাহলে আমি এখন দুটো মান পেয়ে গেছি, দুটো মান একটু লিখে দিই। যেটা হচ্ছে দুটো মান পাইছি সেটা হচ্ছে কি, y 0 পাইলাম 5 আর y 1 পেলাম 18, এই দুটো মান পাইছি। হ্যাঁ মুছে দিব, তো লিখে ফেললাম। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে যেই 1 নং সমীকরণ যেটা ছিল, প্রদত্ত অন্তরক সমীকরণ যেটা ছিল, প্রদত্ত অন্তরক সমীকরণ যেটা ছিল, এই যে অন্তরক সমীকরণ, যে অন্তরক সমীকরণটা যেটা ছিল, ওই অন্তরক সমীকরণে এখন তুমি y0 বসাবে, আবার y0 এবং y1 যেটা মান বসাবে। এর জন্য কি করতে হবে আমি আবার একটু কথা বলে দিচ্ছি, যে তুমি নির্দিষ্ট সমাধানে টি এর মান 0 ধরো, টি এর মান ধরো, দুটো মান পেয়ে যাবা। এরপরে তোমার যে অন্তরক সমীকরণ একটু লিখে দেই, যে ক্ষেত্রে অন্তর সমীকরণ হলো yt প্লাস এর 1 মাইনাস 3yt সমান 3, এটা হচ্ছে অন্তর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এটা লিখে নিলাম। এই অন্তর সমীকরণে এবার টি এর মান হয় 0 বসাবা না 1 বসাবা। তুমি কিন্তু নির্দিষ্ট সমাধানে টি এর মান 0 বসাইছো, 1 বসাইছো, নির্দিষ্ট সমাধানে টি এর মান 0 বসাইছো এবং 1 বসাইছো। কিন্তু এই অন্তর সমীকরণ তুমি যেটা পাবা, ওই অন্তর সমীকরণ টি এর মান হয় 0 বসাবা না হয় 1 বসাবা। এখন কি বসাবা সেটা আবার বুঝে বসাতে হবে, বুঝে বুঝে বসাতে হবে। কথাটা বুঝছো? তুমি নির্দিষ্ট সমাধানে টি এর মান 0, টি এর মান 1 বসাই দুটো মান পাবা। এই যে দুটো মান পাইছি, সকল নির্দিষ্ট শুদ্ধি পরীক্ষা একই রকম। এরপরে তুমি সমজাতি অন্তর সমীকরণ যেটা পাইছো বা যেটা দেওয়া আছে, ওইটাতে আমি বসাবো টি এর মান 0 বসাবো অথবা টি এর মান 1 বসাবো। এখন ইচ্ছা করলে আমি 0 বা ইচ্ছা করলে 1 বসাতে পারবো না, সেটা নির্ভর করবে এই সমীকরণের উপরে। বুঝিয়ে বসাতে হবে আমাদের। আমি তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি কি বসাবা। তুমি কিন্তু মান পাইছো y0 আর হচ্ছে y1 এর, অর্থাৎ এখানে তোমাকে সুযোগ থাকবে y0 আর y1 এর মান বসানো। তুমি যদি এখানে টি এর মান 0 বসাও, টি এর মান যদি 0 বসাও তাহলে কি দাঁড়ায় দেখো, যে টি এর মান 0 বসালে y0 প্লাস এর 1 মাইনাস 3 0 সমান 3, তাহলে y1 মাইনাস 3 0 সমান 3। তুমি কিন্তু এখানে 0 তো বসাতে পারছো, 1 ও বসাতে পারছো, y0 y1 এর মান এখানে বসানোর সুযোগ আছে, এই দুটো মান এখানে বসানোর সুযোগ আছে। যদি টি এর মান কি ধরো 0 ধরো, তো টি এর মান 0 ধরছো, কি এখানে কি থাকলে প্লাস থাকলে টি এর মান 0 ধরছো। এবার দেখো যদি 0 না ধরে যদি 1 বসায় দাও তাহলে কি দাঁড়ায়, এই যে যদি 1 বসাও টি এর মান, তাহলে এখানে 1 প্লাস এর 1, হ্যাঁ 3, এখানে 1 3, তাহলে এখানে y2 হয়ে যায়। y2 এর মান কি এখানে আছে? y2 এর মান এখানে আছে না। তো তোমাদের কাজ হচ্ছে, তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে তুমি এখানে বসে দেখবা যে অবশ্যই কি বসাবা, 0 বসাবে না 1 বসাবে, সেটা নির্ভর করবে টি এর ভবিষ্যৎ সময় অথবা অতীত সময়ের উপরে। টি এর ভবিষ্যৎ সময় অথবা অতীত সময়ের উপরে কি বসাবা সেটা নির্ভর করবে টি এর ভবিষ্যৎ সময় অথবা অতীত সময়ের উপরে। এখানে ভবিষ্যৎ সময় দেওয়া আছে, তো ভবিষ্যৎ সময় এখানে কি যদি 0 বসাও তাহলে এখানে টি থাকে, 0 বসালে টি থাকে, হ্যাঁ 0 বসাই দিবা। আর যদি এখানে 1 বসাই দাও তাহলে 2 হয়ে যাবে, 2 এর মান তো পাবা না। আর অতীত সময়ের ক্ষেত্রে যদি এখানে 0 বসাও তাহলে -1 হবে, -1 তো এখানে নাই। আর যদি টি এর মান প্লাস এর 1, যদি 1 বসাও, 1 বসালে 1 থেকে 1 চলে গেলে সেটা 0 হয়ে যাবে। তাহলে মাইনাস থাকলে তুমি 1 বসিয়ে দিবা, আর প্লাস থাকলে 0 বসিয়ে দিবা। এর হচ্ছে তোমাদের না বুঝতে মুখস্থের জন্য বলা, যে যদি মাইনাস থাকলে 1 বসিয়ে দিবা, আর প্লাস থাকলে 0 বসিয়ে দিবা, মাইনাস থাকলে 1 বসিয়ে দিবা, প্লাস থাকলে 0 বসিয়ে দিবা। কিন্তু আমি তোমাদের বলবো এইভাবে না শিখে তুমি সমীকরণের দিকে তাকাবা, সমীকরণের দিকে তাকায় তুমি দেখবা যে আমি যদি 1 বসাই তাহলে কি হয়, 0 বসালে কি হয়। আমি যদি এখন 1 বসাই তাহলে 2 হয়ে গেছে, y2 এর মান নাই, বাতিল, তাহলে আমি বসাবো না। যদি আমি 0 বসাই তাহলে এখানে 1 হয় আর এখানে 0 হয়, এই দুটো মান আমার আছে। ক্লিয়ার তো? ওকে, তো আমরা লিখবো যে এখন
অন্তরক সমীকরণে টি সমান 0 বসিয়ে পাই, টি সমান 0 বসিয়ে পাই। এখন অন্তর সমীকরণে টি সমান 0 বসিয়ে পাই। এখন অন্তর সমীকরণে টি সমান 0 বসিয়ে পাই। এই যে অন্তর সমীকরণ, এই অন্তর সমীকরণে টি এর মান 0 বসিয়ে পাবো আমরা। তাহলে এখানে যদি 0 বসাই, এখানে 0 বসাইলাম, তাহলে 0 এটা 0 হয়ে যাবে, আর এটা 0 বসলে এটা 1 হয়ে যাবে। এই দুটো মান কিন্তু আমার এখানে আছে, ঠিক আছে? তাহলে আমি 0 বসাবো না 1 বসাবো সেটা নির্ভর করবে এই এই সমীকরণের উপরে, ঠিক আছে? আবার যদি ধরো এখানে -1 থাকতো, যদি -1 থাকতো তাহলে 0 বসালে কিন্তু এখানে -1 চলে আসতো, কিন্তু y-1 এর মান কি আছে? না। তখন তুমি কি বসাইতে? অবশ্যই এখানে 1 বসিয়ে দিতা, কারণ এখানে 1 বসিয়ে দিলে এটা 0 হয়ে যেত, আবার এটা 1 হয়ে যেত। তাহলে টোটালি নির্ভর করতেছে এখানের উপরে কি বসাইবা। তাহলে এখন অন্তর সমীকরণ টি সমান 0 বসিয়ে পাই। তো টি সমান যদি 0 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? বসিয়ে পাই, তাহলে 0 প্লাস এর 1 3, 0 3, বা তাহলে y1 - 3 0 3। এখন আমি y1 এর মান বসাই দিব। y1 এর মান কত আছে এখানে? 18, 18 - 3 ইন্টু y0 এর মান আছে তো 5 3। তাহলে 18 থেকে বাদ যাবে 3 পাশে 15 3, তাহলে 18 থেকে 15 বাদ দিলে 3, এখন 3। যদি এই অন্তর সমীকরণ সমজাতীয় অসমজাতীয় যে অন্তর সমীকরণটা আছে এটা যদি বাম পাশ ডান পাশ মিলে যায় তাহলে সমাধান বিশুদ্ধ হয়েছে, ঠিক আছে? এই অন্তর সমীকরণ মান যদি ডান পাশে যা আছে তা হয়ে যায় আর কি, হ্যাঁ, এইটুকু মান যদি ডান পাশে যা আছে তা হয়ে যায় তাহলে সমাধান শুদ্ধ হয়েছে, অর্থাৎ বাম পাশে ডান পাশে মিলে গেলে সমাধান শুদ্ধ হয়েছে। তাহলে তুমি দেখো বাম পাশে 3 পাইছো, ডান পাশে 3 পাইছো, সো সমাধানটি কি শুদ্ধ হয়েছে। আমরা লিখে দেব যে অতএব সমাধানটি শুদ্ধ হয়েছে। সমাধানটি শুদ্ধি পরীক্ষায় সমাধানটি শুদ্ধি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ সমাধানটি শুদ্ধি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সমাধানটি শুদ্ধি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আমরা এবার লিখতে পারি সমাধানটি শুদ্ধি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ব্যাস, আমরা এইভাবে শুদ্ধি পরীক্ষাটা করব। এরপরে 4 নম্বরে যাও, বলছে এক্ষেত্রে সময় পথের প্রকৃতির উপর মন্তব্য করো। সময় পথের প্রকৃতির উপর মন্তব্য করতে হবে আমাদের, সময় পথের প্রকৃতির উপর মন্তব্য করতে হবে। এগুলো লাগবে না, তো আমি একটু লিখে দিব 4, যে সময় পথের প্রকৃতির উপর মন্তব্য। সময় পথের প্রকৃতির উপর মন্তব্য। সময় পথের প্রকৃতির উপর মন্তব্য। তো সময় পথের প্রকৃতির উপর মন্তব্য নির্ভর করবে বি এর মানের উপরে। কার মানের উপর? বি এর মানের উপরে। বি এর দেখো আমি বি এর মান 3 পাইছি, তোমরা তোমাদের খাতা যদি চেক করো তাহলে একদম প্রথম সাধারণ সমাধানে দেখো বি এর মান কত পেয়েছিলা, বি এর মান 3 পাইছিলা, ঠিক আছে? এই বি এর মানের উপর নির্ভর করবে সময় পথের প্রকৃতির উপর মন্তব্য। আমি এখানে দেখো মন্তব্য দুই ধরনের মন্তব্য দিয়েছি, লাল কালি আর কালো কালি। এখানে দুইটা থেকে একটা আসবে, দোলায়মান বা অদোলায়মান থেকে একটা আসবে, আর ভারসাম্য বহির্মুখী বা অভিমুখী থেকে একটা আসবে। অর্থাৎ টোটালি নির্ভর করে বি এর মানের উপরে। তো বি এর মানের উপরে নির্ভর করে এই দুইটা থেকে একটা আসবে, হয় দোলায়মান হয় অদোলায়মান, আবার ভারসাম্য বহির্মুখী বা অভিমুখী। যদি কখনো বলে দেই যে সময়পথ দোলায়মান কিনা বা অদোলায়মান কিনা, তাহলে শুধু একটা মন্তব্য লিখবা। যদি বলে দেয় ভারসাম্য অভিমুখী না বহির্মুখী কিনা, তাহলে শুধু একটা লিখবা। আর যদি এরকম নির্দিষ্ট করে না বলে দেয়, শুধু বলে যে মন্তব্য করো, তাহলে তোমাকে দুইটা লিখতে হবে, দোলায়মান অদোলায়মান থেকে একটা আসবে, ও অন্তর্মুখী বা অভিমুখী বা বহির্মুখী থেকে একটা আসবে। ওকে, তাহলে মন্তব্য করব। প্রথমে লিখবো ক দিয়ে লিখে দেবো যে এক্ষেত্রে, অথবা আমরা তোমার সঙ্গে এক দিয়ে লিখতে পারি যে এক্ষেত্রে বি সমান, বি এর মান কত পাইছি? 3 পাইছি, আমি প্রথমটাই আছে, হ্যাঁ, বি এর মান প্রথম, বি এর মান 3, বি এর মান কত পাইছি? 3, 3টা 0 থেকে অবশ্যই বড়, 0 থেকে যদি বড় হয় তাহলে অদোলায়মান হবে। এক্ষেত্রে বি গ্রেটার দেন, বি এর মান 3, 0 থেকে বড়, তাই সময়পথ অদোলায়মান, তাই সময়পথ অদোলায়মান, তাই সময়পথ অদোলায়মান, তাই সময়পথ অদোলায়মান। যদি এখানে মাইনাস চলে আসতো তাহলে কিন্তু তুমি লেস দেন দিতা, তখন লিখতা যে সময়পথ দোলায়মান। ক্লিয়ার? যদি মাইনাস চলে আসতো, মাইনাসে 3 আসতো, তাহলে লেস দেন 0 দিতা, তখন লিখে নিতে সময়পথ অদোলায়মান। দুইটা মন্তব্য করবা। আবার
2 দিয়ে লিখতে পারো যে আবার, যদি এক্ষেত্রে আবার না দাও তাও কোনো সমস্যা নেই, 1 আর 2 দিয়ে লিখে ফেলবা যে আবার পি মডুলার চিহ্ন। হ্যাঁ, এখানে মডুলার চিহ্ন হবে, মডুলার চিহ্ন হলে থ্রি মডুলার চিহ্ন, সেটা প্লাসের, অর্থাৎ এখানে মাইনাস হলো প্লাস দিয়ে দিবা। মাইনাস হলো কি, প্লাস মডুলার চিহ্ন মানে হচ্ছে এটা পরম মানের চিহ্ন বা ধনাত্মক নির্দেশক চিহ্ন বলা হয়। মাইনাস থাকলেও এই চিহ্ন থাকলে প্লাস হয়। তো থ্রিটা অবশ্যই কি কার সাথে তুলনা, একের সাথে তুলনা, তাহলে 1 থেকে বড়, এটা তো 1, তাই সময়পথ সময়পথ যদি 1 থেকে বেশি হয় তাহলে বহির্মুখী দেখো, 1 থেকে বেশি হলে কি বহির্মুখী। সময়পথ বহির্মুখী বা বহির্মুখী, যেটি লেখো বা বহির্মুখী। ওকে, এই হচ্ছে বিষয়। তো বক্তব্য বললে আমরা 2 ধরনের বক্তব্য করবো, দোলায়মান অদলন থেকে একটা, আর বহির্মুখী এবং অভিমুখী থেকে একটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লাস যদি ভালো লাগে বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাসে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।